কোনো শ্রেণী পেশার মানুষের জন্যই কিন্তু এই পেনশন স্কিমটা উন্মুক্ত করে দেওয়া হবে এমন প্রকল্প নিয়েই সার্বজনীন পেনশন স্কিমটা বাংলাদেশের মহান সংসদে পাশ হওয়ার পথে রয়েছে। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন আসছেন, এই পেনশন স্কিমটা কিভাবে খুলবেন, কোথায় গিয়ে খুলবেন, মাসে কি পরিমাণ কিস্তি আপনাকে দিতে হবে। আপনি যদি একজন বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র রয়েছে। জাতীয় পরিচয়পত্রের ভেরিয়েন্টটা হতে পারে লিমিটিংযুক্ত এনআইডি কার্ড কিংবা স্মার্ট আইডি কার্ড। এই স্মার্ট বা লিমিটিংযুক্ত এনআইডি কার্ডের যেই 10 ডিজিট বা 13 ডিজিটের নাম্বার রয়েছে, এই নাম্বারের বিপরীতেই সার্বজনীন পেনশন স্কিমের আওতায় পেনশন স্কিম খোলার সুবিধা কিন্তু সকল নাগরিকরাই পেয়ে থাকবেন। তবে সেটি কিভাবে? ভিডিওতে লাইক করে শেয়ার করে আরও অসংখ্য মানুষকে এই বিষয়টি জানিয়ে দিতে ভুলবেন না বন্ধুরা। বাংলাদেশের কোনো নাগরিক যদি নিয়মিত প্রতি মাসে 10 বছর কিস্তি প্রদান করে তাহলে কিন্তু এই পেনশন স্কিমের আওতায় পেনশন পাওয়ার জন্য উপযুক্ত হয়ে থাকবেন। তবে এখানে প্রবাসী বাংলাদেশি যারা নাগরিক ভাই এবং বোনেরা রয়েছেন তাদের জন্য কিন্তু সরকার সুবিধা রেখেছে। তারাও চাইলে কিন্তু এই পেনশন স্কিমের আন্ডারে সংযুক্ত হতে পারেন। তবে তাদেরকে প্রতি 3 মাস পর পর কিন্তু কিস্তি প্রদান করতে হবে। ত্রৈমাসিক ভিত্তিতে যে বিষয়টাকে কিন্তু বোঝানো হয়েছে। এই পেনশন স্কিমের আওতায় টাকাগুলো চাইলে কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং বা অনলাইনের মাধ্যমে জমা প্রদান করা যাবে। এই খসড়া নীতিমালায় এমন বিষয় কিন্তু উঠে এসেছে যা আমরা জানতে পেরেছি, তা কিন্তু আমি আপনাদেরকেও জানিয়ে দিচ্ছি বন্ধুরা। নিম্ন শ্রেণী পেশার মানুষদের জন্য এই পেনশন স্কিমের আওতায় যেই কিস্তির বিষয়টা রয়েছে সেখানে কিন্তু সরকার একটা নির্দিষ্ট পরিমাণ হারে ভর্তুকি দিবে, যেটাকে অবশ্যই কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো অনায়াসেই বলা যেতে পারে। পেনশন স্কিম যদি কোনো বাংলাদেশি নাগরিক খুলে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তিনি কর রেয়াতের মতো সুবিধা পেয়ে থাকবেন, যেটা বর্তমান সময়ে আমরা সঞ্চয়পত্র, ডিপিএস বা লাইফ ইন্স্যুরেন্সের মতো বিভিন্ন স্কিমের মাধ্যমে যদি আমরা ইনভেস্ট করি তাহলে কিন্তু আয়কর রিটার্নে গিয়ে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত কর রেয়াতের সুবিধা গ্রহণ করতে পারি। কেউ যদি 18 বছর বয়স থেকে মাসিক 1000 টাকা কিস্তি প্রদান করা শুরু করে তাহলে 60 বছর পর থেকে তিনি কিন্তু মাসে 64,776 টাকার মতো নিতে পারবেন। এই পেনশন স্কিমের আওতায় যে কিস্তিটা রয়েছে সেখানে কিন্তু মাননীয় অর্থমন্ত্রী আফম মোস্তফা কামাল একটা সেমিনারে এই বিষয়টি উল্লেখ করেছিলেন। তবে বর্তমান সময়ে সকল শ্রেণী পেশার গ্রাহক এবং যারা নাগরিক রয়েছে তাদের উপর ডিপেন্ড করে হয়তোবা এই পেনশন স্কিমের আওতায় যে কিস্তির বিষয়টা রয়েছে সেটা নির্ধারণ করা হতে পারে। তবে সেই নির্ধারণের পরিমাণটা মিনিমাম হয়তোবা 200 থেকে শুরু হওয়ার সম্ভাবনা অনেক গুণই বেশি রয়েছে। তো আপনি হয়তোবা পেনশনের প্রতি মাসে স্কিমের আওতায় যে কিস্তিটা রয়েছে সেটা যদি আপনি বেশি দেন তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর যখন আপনি পেনশনে যাবেন তখন কিন্তু আপনি বেশি পরিমাণ এই অর্থ পেয়ে থাকবেন। সো এইখানে কিন্তু একটা বিষয় চলে আসে আপনার অর্থের দেওয়ার উপর ভিত্তি করে। এই পেনশন স্কিমের আওতায় কিন্তু 18 থেকে 50 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিকই সংযুক্ত হতে পারবেন। তবে সরকারি চাকরিজীবীদের জন্য কিন্তু এই পেনশন স্কিমের আওতায় সংযুক্ত হওয়ার সুবিধা নেই, কেননা তাদের কিন্তু সরকারিভাবে সরকারি চাকরিতে ঢুকলে একটা পেনশনের আওতায় তারা ঢুকে থাকেন। তো সেই ক্ষেত্রে তাদেরকে এইখান থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি যদি নিয়মিত কিস্তি প্রদান না করতে পারে তাহলে কিন্তু অবশ্যই তার পেনশন অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটা সাময়িক সময়ের জন্য স্থগিত হয়ে যাবে। একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে কিন্তু আবার এই অ্যাকাউন্টটাকে সচল করে নিতে হবে তার নামে। কোনো পেনশনধারী মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ আজীবন কিন্তু এই পেনশন স্কিমের আওতা থেকে পেনশন সুবিধা গ্রহণ করতে পারবেন মাসিক কিস্তির উপর ভিত্তি করে। তাছাড়াও উল্লেখযোগ্য আরও একটা পয়েন্ট রয়েছে, বিশেষ করে এই পেনশন স্কিমের আওতা থেকে যে কোনো পেনশনধারী চাইলে কিন্তু 50% পর্যন্ত টাকা ঋণ হিসাবে উত্তোলন করতে পারবে। তবে সকল টাকা একবারে কিন্তু উত্তোলন করতে পারবে না। আর ঋণ হিসাবে উত্তোলন করলে একটা নির্দিষ্ট সময় পর কিন্তু তাকে আবার সেই টাকাটা তার পেনশন স্কিমের অ্যাকাউন্টে সংযুক্ত করতে হবে। কমপক্ষে 10 বছর কিস্তি প্রদান করার আগেই যদি কোনো পেনশন স্কিমের অ্যাকাউন্টধারী মারা যান সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টটাকে ক্লোজ করে কিন্তু তার নমিনিকে তার পেনশন স্কিমের আন্ডারে যত টাকা পয়সা জমা হয়েছিল সেই টাকা পয়সা ব্যাক দেওয়া হবে। সেক্ষেত্রে নমিনি কিন্তু পেনশন সুবিধা গ্রহণ করতে পারবেন না। তাছাড়াও সবার লাস্টে উল্লেখযোগ্য যে সুবিধাটা চলে আসে সেটা হচ্ছে যে
কোনো পেনশনধারীর বয়স যদি ৭৫ বছর হওয়ার পূর্বেই তিনি মারা যান, তার যে নমিনি থাকবে সেই নমিনি কিন্তু আবার ৭৫ বছর বয়স পর্যন্ত এই পেনশন সুবিধা গ্রহণ করতে পারবে, যেমনটা পেনশনধারী সুবিধা গ্রহণ করতে পারত। তো সকল বিষয় কিন্তু উল্লেখযোগ্য এখানে চলে এসেছে এবং 2023 সালের মধ্যেই এই পেনশন স্কিম বা সার্বজনীন পেনশনের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু একদম পাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ততদিন পর্যন্ত আমাদের অবশ্যই